তানিশা বলল, এই দাঁড়া তো। আমি বললাম, বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি বললাম, আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফেজ। এই বলেই চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠল, তাহলে তোর কাছে ব্যাগ কেন? না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা, হৃদিতা, তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে হৃদিতা কেন জানে একজনকে মনে মনে খুঁজতে লাগলো। যদিও তাকে ঘৃণা করে, তারপরে একজনের শূন্যতায় তার খারাপই লাগছে। বেশ হৃদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল, তানিশা, তোর ভাই আসেনি? হৃদিতার কথা শুনে তানিশা অনেকটা অবাক হয়ে বলল, এত কিছু হবার পর ওর নাম লিখছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ দেখ, ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছি, কিন্তু তারপর কেন জানি সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করত। তাছাড়া তুই তো জানিসই আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব, এর মধ্যে তোর ভাইয়েই তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষে ভেঙে ফেলল। ও আমার ভাই হলে কি হবে, আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা হৃদিতার সঙ্গে নিমিষে শেয়ার করে ফেলল। হৃদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি। যাই হোক, বোন হিসেবে তোর ওসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। হৃদিতার কথা শুনে তানিশা বুঝতে পারল সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপর রক্তের সম্পর্ক চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। হৃদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সেই মেয়ে যতই পাথর হোক না কেন, সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে হৃদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই হৃদিতা, কি ভাবছিস? হৃদিতা অন্য অনস্ক হয়ে বলে উঠল, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, দুর্জয় দাঁড়াও। হৃদিতা বলল, কেন? না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। হৃদিতা কিছুটা রেগে, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই হৃদিতা চল তো, এসব ফালতু কথা না শুনেই ভালো। দুর্জয় বলল, নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে রীতিতাকে একটু বুঝাও না। এসব ফালতু কথা না শোনাই ভালো। এই বলে যে রীতিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় রীতিতার হাত চেপে ধরে বলে উঠল। দুর্জয় অনেকটা রেগে, আজ রীতিতাকে এই ফুলগুলো নিয়ে যেতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। রীতিতা বলল, দুর্জয় কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ, রীতিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করছি, আর না, আজ রীতিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা। যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি, এখন তো তোমার মনে রনের জন্য কোনো অনুভূতি শিহরণ জেগে নেই, তাই না? হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা রীতিতা কখনো কল্পনা করতে পারেনি। রীতিতার সঙ্গে তানিশা অবাক হয়ে বলে উঠল। তানিশা বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? হ্যাঁ, নাটক ছিল। তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি। বেশ এর জন্য একটু মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে রীতিতার কাছে পৌঁছে দেয়। রীতিতা রনিকে ভুল বুঝে, বেশ আমার লাইন পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না। মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। এই বলে দুর্জয় ডেবিল মার্কা হাসি হেসে উঠল। বেশ, কথাটা শোনা মাত্র রীতিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো। রীতিতা রেগে, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনই ভালোবাসি না, ঘৃণা করি তোকে। আমাকে যখন ভালোবাসবি না, তাহলে তোকে সেই ব্যবস্থায় করছি দাঁড়া। দুর্জয় এ বলে যখন রীতিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা যা করল। হৃদিতা রেগে বলল, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। আমাকে যখন ভালোবাসবেই না, তাহলে তোকে সেই ব্যবস্থায় করছি দাঁড়া। দুর্জয় এই বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয়, ভালোই ভালোই হৃদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এ পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। কি, তুই আমাকে মাথা ফাটাবি? দাঁড়া,
আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পা এগুলে এ পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা ভয়ে কান্না করার অবস্থা প্রায়। ব্যাস, দুর্জয় তানিশার কথা কোনো কর্ণপাত না করে তানিশার দিকে যেতে দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করতে দুর্জয় চোখ ধরে মাটি বসে পড়ে। এই সুযোগে হৃদিতা তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দূরত্ব প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করেন। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থাপনা গ্রহণ করেন। সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুইজনের একজনেরও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুইজনের ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেলল, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। অনুশোচনায় তানিশা বলে উঠল, এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলোও তো বলেছি। হৃদিতা অনুরোধের সুরে বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে? তানিশা বলল, কি বুঝাবো বল? ওই দিন যে কথাগুলো বলছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তিমতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগে যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে সরি বলে সবকিছু সমাধান করে নিব? হৃদিতা, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে একটু বাড়িতে গিয়ে দেখা করিয়ে দিতে পারবি? তানিশা বলল, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে। তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি। ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তো তাকে কখনো আপন করে কাছে নেয় না। তানিশার হাত জড়িয়ে হৃদিতা কান্না করে বলে উঠল, যেভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল। তানিশা দুষ্টুমির হাসি দিয়ে বলল, থাক আর কান্না করতে হবে না, আমি তোকেই আমার ভাইয়ার বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবি না আমার ভাইয়ার বউ হয়ে? হৃদিতা লজ্জায় লাল হয়ে, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। তানিশা হেসে বলে উঠল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেক লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতেই হয়। তানিশা হৃদিতাকে এসব বললেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশা নিজেকে ছোট মনে করছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছালাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল। সুন্দরী মেয়েটা বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবেরই বাসা, কিন্তু আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, যার দারুণ বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা এখন রাকিব কি বাসায় আছে? সুন্দরী মেয়েটি বলল, ও তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। সবই বলবো, তার আগে ভিতরে আসুন। এই শুনছো, বাহিরে এসে দেখো কে আসছে। কে আসছে? রাকিব এই বলে যেই আমাকে দেখলো ব্যাস তখনই আনন্দ সহিত বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস? আমি বললাম, ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না? রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হয়ে আই। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। নীলা এই বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। রাকিব বলল, এখন বল ঢাকায় কেন আসছিস? ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে। তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে নিয়ে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলি ভালো কথা, কি আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলছিলাম। এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে।
বাস রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম। আমি বললাম, রাকিব, ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছে। তাছাড়া আজকাল যুগে মেয়েরা ভালো মানের রান্না করবে তো দূরের কথা, কিচেনের কাছেই যায় না। সেই দিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্নাবান্না কিন্তু ভালোই শিখেছে। আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্নাবান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলার রান্না করা খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, খুব পাম দেওয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? এ কথা বলতেই নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। না মানে 2টা দিন তোর এখানেই আপাতত আমাকে থাকতে হবে। ব্যাস রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে তোর থাকা হবে না। কেন? আমি অনেকটা অবাক জিজ্ঞেস করলাম। রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললে ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতিপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে রাকিব বলে উঠল, কিরে ভাবছিস ওখানে কোনো সমস্যা হবে না, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণে কেমন জানি নিজে অসহায় লাগছে, মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকায় তো হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটার প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেইনটির কথা মনে পড়ে গেল। এই চেইনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। ব্যাস দরজার ওখান থেকে ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? না তেমন কিছু না, এই চেইনটা ভাবিকে দিতেই ভুলে গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যাকে চেইনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেইনটা নীলার হাতে দিয়ে চলে আসতে এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। হ্যাঁ বলেন। নীলা বলল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথায় কেমন যেন একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবেই। আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসা বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করলেতেই বুঝলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে, এরপর তোদের কোনো উপকারই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলেও ভালো হতো, শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায়ই নাই। যার আশা করে ঢাকাতে আসলাম সেই তো রকম রিয়্যাক্ট করলো, যা আমি স্বপ্নেতেও ভাবিনি। এসব ভেবে আনমনে রাস্তা হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো,